সাল 2000 মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার দেওয়া এক বক্তব্যে বলেছিলেন, চীন একটি একদলীয় রাষ্ট্র। এটি তার নাগরিকদের বাক স্বাধীনতা এবং ধর্মীয় মত প্রকাশের মৌলিক অধিকার অস্বীকার করে। কিন্তু অর্থনৈতিক উদ্ভাবন এবং রাজনৈতিক ক্ষমতায়ন কেউ পছন্দ করুক আর না করুক, অনিবার্যভাবে পাশাপাশি চলবে। তিনি বলেছিলেন যে চীনের সাথে আরও বেশি বাণিজ্য করা বুদ্ধিমানের কাজ হবে, কারণ এটি সেখানে ইন্টারনেট ছড়িয়ে দিতে সাহায্য করবে এবং চীনের নাগরিকদের গণতন্ত্রের জন্য লড়াই করতে সাহায্য করবে। আমরা জানি ইন্টারনেট আমেরিকাকে কতটা বদলে দিয়েছে। কল্পনা করুন এটি চীনকে কতটা বদলে দিতে পারে। কোনো সন্দেহ নেই যে চীন ইন্টারনেটের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি এখন এটি বন্ধ বা নিয়ন্ত্রণ করার জন্য কিছুই করতে পারবে না। Trying to crack down on the internet. Good luck. বর্তমান বিশ্বে ইন্টারনেট ব্যবহারের শীর্ষ দেশ চীন। 1 বিলিয়নের বেশি চীনা মানুষ ইন্টারনেট ব্যবহার করে, কেনাকাটা, স্ট্রিম এবং চ্যাট করে। এবং চীনা প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর মধ্যে একটি। চীনা কমিউনিস্ট পার্টি এর সব কিছু নিয়ন্ত্রণ করে এবং এটি আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাহলে চীন কিভাবে ইন্টারনেটের মাধ্যমে চীনা জনগণের উদ্ভাবনী শক্তি ও তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় কোনোভাবে ব্যাহত না করে এবং ইন্টারনেটের কোনো মৌলিক বিষয় পরিবর্তন না করে নিজস্ব নিয়ন্ত্রিত এক ইন্টারনেট ব্যবস্থা তৈরি করল? চীনের ইন্টারনেটের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1987 সালে। আমেরিকার ঠিক 16 বছর পর চীন প্রথমবারের মতো তাদের ইতিহাসের ইমেল আদান প্রদান করে। চীনের একটি ল্যাবরেটরি থেকে প্রফেসর কিয়ান তিয়ান বাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে ইমেল প্রেরণ করেন। আমেরিকার বেশ পরে হলেও চীনের জন্য এই ঘটনা ছিল দারুণ অনুপ্রেরণামূলক, যেহেতু এই ঐতিহাসিক ঘটনার পরে চীন আনুষ্ঠানিকভাবে ইন্টারনেটের যুগে প্রবেশ করে। তবে 1999 সালের একটি ঘটনা চীনা সরকারকে ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে বাধ্য করে। 1999 সালে ফালুন গং নামের একটি আধ্যাত্মিক সংগঠন প্রায় 10,000 সদস্য নিয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করে। তারা এই মিছিল আয়োজনের ক্ষেত্রে সদস্যদের সংগঠিত করার জন্য ইমেল ও মোবাইল ফোন ব্যবহার করে। তৎকালীন চীনা সরকারের কাছে এই মিছিল সম্পর্কে ন্যূনতম আভাস আসেনি। সরকার শঙ্কায় পড়ে যায়, হয়তো প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও বড় ধরনের আন্দোলন সংগঠিত হতে পারে। তাদের কাছে ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নজরদারির গুরুত্ব নতুন করে অনুভূত হয়। চীনা সরকার পরিকল্পনা করে তারা এমন কিছু সফটওয়্যার তৈরি করবে যেগুলোর মাধ্যমে চীনের পুরো ইন্টারনেট জগতের সমস্ত তথ্যের উপর নজরদারি চালানো যাবে। এই সফটওয়্যারগুলো সমন্বিত ব্যবস্থার যে প্রকল্প তার নাম দেওয়া হয়েছিল গোল্ডেন শিল্ড। গোল্ডেন শিল্ড প্রকল্পের পেছনে যে ব্যক্তির প্রধান ভূমিকা পালন করেন তার নাম ছিল ফাং বিংশিং। 2000 সালের দিকে চীনা সরকার দেশটির ইন্টারনেটের বিশাল জগৎ নিয়ন্ত্রণ করত প্রযুক্তিবিদ ফাং বিংশিং এর গোল্ডেন শিল্ডের মাধ্যমে, যা পরবর্তীতে দ্য গ্রেট ফায়ারওয়াল নামে পরিচিতি লাভ করে। এবং সেই বছরেরই সেপ্টেম্বর মাসে চীনের স্টেট কাউন্সিল অর্ডার নম্বর 292 চালু করে। এই অর্ডারের মাধ্যমে চীনের সক্রিয় সকল ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠানকে বলা হয় যে তাদের নেটওয়ার্কের অধীনে যত তথ্য আদান প্রদান করা হবে তা যেন চীনের তথ্য প্রযুক্তি আইনের সাথে সঙ্গতিপূর্ণ হয়, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়। চীনের গোল্ডেন শিল্ড তথা দ্য গ্রেট ফায়ারওয়াল এর পরিবর্তন হয়েছে বেশ কয়েকটি ধাপে। প্রথম ধাপের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে চীনের আদিবাসীরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা ভোগ করত। 1995 সালের পর থেকে যখন ইন্টারনেট চীনের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তখন মোটামুটি কোনো সরকারি নীতিমালা না থাকায় ইচ্ছামতো মত প্রকাশ করতে পারতেন তারা। চীনের তৎকালীন সরকার কমিউনিস্ট মতাদর্শ বিরোধী যে কোনো তথ্য ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার জন্য আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেমগুলো ব্লক করতে শুরু করে। দ্বিতীয় পর্যায়ে দ্য গ্রেট ফায়ারওয়াল তথা গোল্ডেন শিল্ড কিওয়ার্ড সেন্সরশিপ পদ্ধতি অবলম্বন করতে শুরু করে। এই পদ্ধতিতে চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা যদি এমন কোনো ওয়েবসাইটে প্রবেশ করত যেটি চীনের কমিউনিস্ট পার্টির চোখে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, তবে সেই ওয়েবসাইটের স্পর্শকাতর কন্টেন্টগুলো নিষ্ক্রিয় করে দেওয়া হতো এবং ওয়েবসাইট ব্যবহারকারীর কাছে একটি সতর্কবার্তা পাঠানো হতো। তৃতীয় পর্যায়ে দ্য গ্রেট ফায়ারওয়ালের মাধ্যমে ভিপিএনগুলো চিহ্নিত করে সেগুলোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যখন কিওয়ার্ড সেন্সরশিপ পদ্ধতির মাধ্যমে স্পর্শকাতর কন্টেন্টগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন চীনা ইন্টারনেট সেবা ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করে সেগুলোতে প্রবেশ করছিলেন। প্রথম দিকে চীনা সরকারের জন্য ভিপিএন ব্যবহার করার ঠেকানো কষ্টসাধ্য হলেও অল্প কয়েক বছরের মধ্যে দ্য গ্রেট ফায়ারওয়াল ডেভেলপাররা ভিপিএনের দুর্বলতা বের করে ফেলেন এবং 2017 সালের পর থেকে চীনা সরকার বেশ কিছু আইন প্রণয়ন করে,
যার মাধ্যমে ভিপিএন ব্যবহারকারীদের চিহ্নিত করার পর শাস্তি প্রদানের বিধান রাখা হয়েছিল। এছাড়া এই আইনের মাধ্যমে চীনে যত স্মার্টফোন ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান আছে তার সবগুলোকে নির্দেশ দেওয়া হয় তারা যেন তাদের অ্যাপ স্টোর থেকে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো সরিয়ে ফেলে। বর্তমানে অসংখ্য ওয়েবসাইট রয়েছে যেগুলোতে চীনা ইন্টারনেট সেবা ব্যবহারকারীরা প্রবেশ করতে পারেন না। শুধু তাই নয়, চীনের বিশাল ইন্টারনেট জগতের উপর প্রতিনিয়ত নজরদারি চালানো হয়। দ্য গ্রেট ফায়ারওয়ালের মাধ্যমে চীনা ইন্টারনেট সেবা ব্যবহারকারীরা কি দেখবেন আর কি দেখবেন না সেগুলো নির্ধারণ করে দেওয়া হয়। যেমন কেউ যদি তিয়েনআনমেন স্কয়ার লিখে সার্চ করে, সেখানে 1989 সালের বিক্ষোভকারীদের পিষে ফেলা ট্যাঙ্ক দেখানোর পরিবর্তে শান্ত সুন্দর তিয়েনআনমেন স্কয়ারের কোনো একটা অংশের ছবি দেখানো হয়। তিব্বতের জন্য সার্চ করলে সেখানে স্বাধীনতার জন্য দালাই লামার সংগ্রাম সম্পর্কে কোনো নিবন্ধন না দেখিয়ে সুউচ্চ পর্বতমালা দেখানো হয়। চীন তাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এমন এক সেন্সর তৈরি করেছে যেখানে ব্যবহারকারী কোনো সামাজিক মাধ্যমে পোস্ট করার সাথে সাথেই সরকারের পছন্দরা এমন কন্টেন্ট শনাক্ত করতে এবং মুছে ফেলতে পারে এবং একই সাথে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে পারে। চীনা সরকার মনে করে বৈশ্বিক পরিমণ্ডলে চীনের যে উত্থান তার পুরো কৃতিত্ব চীনের কমিউনিস্ট পার্টির, এবং গণতন্ত্র থাকলে হয়তো সেটি সম্ভব হতো না। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও জাতীয়তাবাদে প্রবলভাবে বিশ্বাসী, তাই পশ্চিমা বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলো যেন চীনের বাজারে সুবিধা করতে না পারে সেভাবেই আইন প্রণয়ন করেছেন তিনি। তবে চীনের ইন্টারনেট জগৎ নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাকে একটি বিষয় মাথায় রাখতে হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে চীনা জনগণের দৈনন্দিন কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়। যেমন গুগল চীনের সরকারি সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ করে 2010 সালে। চীনা সরকার গুগলের কার্যক্রম বন্ধ করলেও চীন তাদের জনগণের জন্য তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন বাইদু, ফেসবুকের পরিবর্তে রেনরেন, টুইটারের পরিবর্তে উইবো, ইউটিউবের পরিবর্তে ইউকে এবং চ্যাটজিপিটির পরিবর্তে ডিপসিক ব্যবহার করার সুযোগ দেয়। এছাড়াও চীনে প্রতিদিন 1 বিলিয়নের বেশি মানুষ তার উইচ্যাট অ্যাপ ব্যবহার করে মেসেজিং, পেমেন্ট ও কেনাকাটার জন্য। চীনের সরকার মনে করে জনগণের সামনে পুরো ইন্টারনেট উন্মুক্ত করে দিলে হয়তো তারা পশ্চিমা উদারনীতিবাদের ধারায় প্রভাবিত হয়ে গণতন্ত্রের দাবিতে একসময় রাস্তায় নেমে আসবে, এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই সুযোগ কাজে লাগিয়ে চীনের রাষ্ট্র ক্ষমতা থেকে কমিউনিস্ট পার্টিকে সরিয়ে দিতে সমস্ত শক্তি প্রয়োগ করবে। দ্য গ্রেট ফায়ারওয়ালের মাধ্যমে চীন সেটা রুখে দিতে পুরোপুরিভাবে সফল হয়েছে, এবং একই সাথে চীন নিয়ে বিল ক্লিন্টনের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছে ইন্টারনেট সব সময় গণতন্ত্রকে শক্তিশালী করে না, বরং উল্টো কর্তৃত্ববাদকেও শক্তিশালী করতে পারে।